আপনারা পিয়ারের দাবি ছিল, স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি ছিল, গণভোটের দাবি ছিল, এই তিনটা দাবি হঠাৎ করে আপনারা আবার সেই দাবিগুলো থেকে সরে এসে এখন নির্বাচনে যাচ্ছেন। আমি প্রশ্নটা শেষ করি। নির্বাচনে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও বলেন যে ঐকমত্য কমিশনে যাওয়া হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে কোনো কিছু জুলাই সনদের বাস্তবায়ন হয় নাই, এসবগুলো বলছেন আপনাদের দল। কিন্তু মঞ্জুর আলম পান্না তিনি বলছেন আপনারা এইসব করে আসলে কি তামাশা করেছেন। এটা তো উনি বলতেই পারে তামাশা। যারা খেলে না, যারা খেলা খেলে তাদের ফাউল হওয়া স্বাভাবিক, যারা খেলা দেখে তাদের কোনো ফাউল নাই। তারা তো দর্শক যারা। আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট হচ্ছে। এই দাবি দাওয়াগুলো তামাশা বলছেন। দাবি দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই নাই। দাবি কিন্তু এখন আছে। দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, তাদের একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইনুস সাহেব তো তাই বলছে। আজকে ইনুস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে। আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তো কোনো লোক আসে না। এই দলটা আপনাদের সাথে না, সেটাই এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক, কিন্তু ওই সময় যে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? গর্ববোধ করেন না? না, আমরা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধ, এটা তো আমরা বলি, কিন্তু মাঝখানে ইনুস সাহেব কি করলেন? এইটা হলো ইনুস সাহেবের দল, এনসিপিটা তো ইনুস সাহেবের দল। ইনুস সাহেব তো আপনাদের দলে এখন। ইনুস সাহেবের দল হলে ইনুস সাহেব তো আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে। আমরা আমার জানা নাই। যে মানুষটা একটা দল রয়েছে, সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন? তো একটা ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদেষ্টা হইল? তারপরে নাহিদ কেমনে উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ। না, না ওইটার জন্য না, আপনারাই পাঠিয়েছেন। উনি যখন না, ওটা আমরা পাঠাই না, এটা উনি করছেন। এইটা উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইনুস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন। যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আমরা আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে উপদেষ্টা নিয়েছে ওখান থেকে। এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, কিছু আছে অতি বৃদ্ধ, আর কিছু আছে অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকে, সেটা সম্ভব হয়নি। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন। বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে, জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে 3টা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন। 3টা এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার কাছে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই 3টি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চায় নাই। সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, যেটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, হাজার হাজার মানুষকে পঙ্গু বানাইল, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে, উনি উঠেই ফেলবেন, তাদের কেস মামলা থাকবে না। তারপরে ভারতের সাথে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চুক্তিগুলো করলো ভারতের সাথে, অনৈতিক অসম যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কী হবে এ নিয়ে তারা কোনো কথা বলে না। শুধু তাই না, আজকের গণঅভ্যুত্থানের পরে একটা দাবি করছিল আপনার এর পদত্যাগ,
সুপ্পু সাহেবের পদত্যাগ, এইটা কিন্তু তাদের কারণে এইটা হইল না। যে হাসিনার একজন পাচাটা, বলতে গেলে পাচাটা একজন ব্যক্তি, সে ওখানে কিন্তু প্রেসিডেন্ট আশরাফ আলী, এখন আপনাকে একটা প্রশ্ন, যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতির ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ, এই জন্যে দেখলেন একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি। কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, কম লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা হয়তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে সমঝোতা হয়ে যাবে। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায় না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই এখানে, তো নির্বাচন সমঝোতা, আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা, আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামায়াত মোড়লগিরি করছেন। না, মোড়ল তো একটু মানে করতেই পারে সে যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়াছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। এই কাজে এই যে জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনই জনগণ গ্রহণ করতেছে না। আপনার